ভালোবাসা, ভয় না রেসপেক্ট? কি 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 কারণ এখনো পর্যন্ত সেই লেভেলের কাদা ছোড়াছুরি, মানে বৈশাখীর কথায় মিশন কাদা ছোড়াছুরি আমরা দেখতে পাচ্ছি না? ঠিক কি কারণে? আচ্ছা, বাই দ্য ওয়ে, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, তাই না? তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। কিন্তু কারেন্ট নেই সকাল থেকে, তাই জানি না ভিডিওটা করে কখন পোস্ট করতে পারবো। তোমরা সবাই জানো আজকের মহরম, আর মহরমে আমাদের এখানে কারেন্ট থাকে না। ওই যে তাজিয়া নাকি বের করে না, তাই জন্যে সেটা যাতে কোনো তারে ফাড়ে না আটকে যায় তার জন্য কারেন্টটা অফ করে দেয়। তো সকাল থেকে ব্যস্ত ছিলাম, আর তারপরে যখন ভিডিওটা করলাম কখন সেটা পাবলিশ করতে পারবো জানি না। আমার এক ভিউয়ার্স আমাকে বলেছে তোমার ভিউজ কম হচ্ছে, তার কারণ তুমি ঠিক টাইমে ভিডিও দিচ্ছ না। একদম ঠিক কথা। এবং তোমার মানে যে রেগুলারিটি মেনটেন করে যে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা ভিডিও দিতে, সেটা দিচ্ছ না বলে অসুবিধা হচ্ছে। এটা আমি জানি, যে কোনো কাজ যদি ডিসিপ্লিন ভাবে করা যায় তাহলে সেটা খুব ভালো হয়, আর যখনই কোনো ইনডিসিপ্লিন হয় তখন ব্যাপারটা একটু বিগড়ে যায়। কিন্তু অনেক সময় হয় কি, পরিস্থিতি আমাদের পারমিট করে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। যাই হোক, সেগুলো একদমই আলাদা ইস্যু। যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা কিন্তু জানো যে আমাদের এই যে মিডামকে ইউটিউবের প্ল্যাটফর্মে ইন্ট্রোডিউস করিয়েছিল কে? আমাদের সীমাদি। তার আগে নিতমের চ্যানেল থেকে আমরা দেখেছিলাম এই ম্যাডামকে কোনো একদিন তোমার গাড়িতে বসে লাইভ করছিল। তারপরে সীমাদির কথা মতো শুনলাম যে সীমাদি বলল ফেসবুকে কোনো এক সময় উনি লাইভ করছিলেন, সেখানে সীমাদি সেটা দেখেছেন এবং সেই সময় 10-12 জন ওনাকে শুনছিল। সেটা দেখার পর ওনার মনে হয়েছে যে এরকম একটা পাওয়ারফুল ওম্যান, তাকে আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই এর মধ্যে কিন্তু সীমাদির স্বার্থ ছিল, কারণ সীমাদি জানতো যদি আমি ইন্ট্রোডিউস করি তাহলে আমার পাওয়ারটাও কিন্তু বেড়ে যাবে। কীরকম? ধরো আমি আমার আশেপাশে যারা রয়েছে তারা যদি পাওয়ারফুল হয় তাহলে সেক্ষেত্রে তাদের পাওয়ারের আঁচ কিন্তু আমার গায়ে লাগবে, ঠিক আছে? ঠিক সেই কারণেই সীমাদি যে একেবারে ভালোবেসে ওনাকে ইউটিউবের প্ল্যাটফর্মে এনেছিলেন তা কিন্তু নয়। তবে হ্যাঁ, ওনার কথাবার্তা এসব দেখে উনি ইমপ্রেসড হয়েছিল এবং বুঝতে পেরেছিল উনি একজন পাওয়ারফুল ওমেন, আর সেই জন্যই সীমাদি তাকে ইউটিউবের প্ল্যাটফর্মে নিজের চ্যানেলের মাধ্যমে ইন্ট্রোডিউস করায়। তো প্রথম দিকে আমরা কিন্তু দেখেছি যে সীমাদি তার এই দিদির এই পাওয়ারের জন্য অনেককে খুব ভয় দেখাতো। তার মধ্যে অবশ্যই ছিল আমাদের বোতল আর হার্ট, তাদের দুজনকে খুব বেশি ভয় দেখাতো। আমরা খুব ভালো করে জানি অতীতে এরা সবাই কিছু না কিছু কারনামা করে রেখেছে। কীরকম কারনামা? কারণ এরা খুব ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, গালাগালি দিত, বাজে বাজে কথা বলতো এবং পার্সোনাল অ্যাটাক করতো। অতএব এদের পিছনে সবারই বেশ ভালো রকম গন্ধ ছিল। আর সেই জায়গায় সীমাদি ভাবলো যদি আমি আমার দিদি যে কিনা পাওয়ারফুল ওম্যান তাকে নিয়ে আসি এবং তাকে যদি আমার পাশে রাখি তাহলে ওনার পাওয়ারে আমি বেশ পাওয়ার পাবো এবং আমাকেও লোকে ভয় রেসপেক্ট করবে। হ্যাঁ, অবশ্যই ক্রিয়েটাররা, ভিউয়ার্সরা। আর ভিউয়ার্সরা কী ভাববে? বাবা কি পাওয়ারফুল ওম্যান, তাহলে তার সাথে সীমাদি আছে, মানে সীমাদিরও পাওয়ার দুগুণ হয়ে গেছে। এটাই কিন্তু আলটিমেট প্রথম দিকের উদ্দেশ্য ছিল। যদিও এখন সীমাদি বলছে আমি ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা কি তোমাদের মুরগি পোষার মতো গো? ভালোবাসা নিজের ফ্যামিলির লোকজনকে বাঁচতে হয়, বাইরের একটা আননোন পার্সনের কিসের জন্য তুমি তাকে ভালোবেসেছো? হ্যাঁ, অবশ্যই একসঙ্গে কাজ করতে গেলে একটা সফট কর্নার তৈরি হয়, সেটা হয়তো তোমার ওনার সঙ্গে হয়েছিল কোনো এক সময়, কথা বলতে বলতে, কাজ করতে করতে। কিন্তু ভালোবাসা এই কথাটা শুনলে কিন্তু আমার জাস্ট পুটুক করে হাসিটা পায়। যাই হোক, এইবার এখন সীমাদির কাছে আমরা কালকে লাইভে ছিলাম এবং তোমরা অনেকেই জানো সেই লাইভে কি কথা হয়েছে, এবং সেখানে সীমাদি ধরি মাছ নাচুই পানি করে কিছু কাজ মানে কথাবার্তা বলেছে, যেখানে কখনো কখনো বলছে আবার কখনো কখনো স্লো মোশনে তাকে ইমোশনাল অত্যাচার করবার চেষ্টা করছে। এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমি ওখানে লাইভের মধ্যেই বলেছি যে কী হচ্ছে, এটা কিন্তু একটু ইমোশনাল অত্যাচার হচ্ছে আর কি।
যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে কিসের থেকে হঠাৎ করে সীমাদি আর তার মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট হলো, কিসের থেকে? এখন ব্যাপারটা বোঝো যে একটা জায়গায় দুজনেই যদি পাওয়ারফুল নিজেদেরকে মনে করে এবং দুজনেই যদি রাজত্ব করার চেষ্টা করে, তাহলে কাউকে না কাউকে ডমিনেট হতে হবে আর কাউকে না কাউকে ডমিনেট করতে হবে। তো এখানে সীমাদি কিন্তু এটা বলেছে যে মানে তিনি তার রাজত্বের রাজা, এবং সেখানে ম্যাডাম হচ্ছে একটু পাওয়ারফুল বলে ম্যাডাম অনেক কিছু বলিয়ে করিয়ে নেওয়ার পক্ষপাতিত্ব ছিল। যেমন ধরো সীমাদি কোনোদিন আমাদের ঘরসাংসার ম্যাডামের ভিডিও দেখতো না এবং তাকে অ্যান্সার ব্যাক করার প্রয়োজন মনে করতো না। তেমনি আমি একটা চ্যানেল, যেই চ্যানেলটা সীমাদিকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি, তারপরেও সীমাদি আমার ভিডিও দেখার প্রয়োজন মনে করতো না। সেটা যে কোনো কারণেই মানুষের পছন্দ নাই হতে পারে, এবং মনে হতে পারে যে একটা ছোট ক্রিয়েটার তার ভিডিও দেখে তাকে অ্যান্সার ব্যাক করলে আমার জায়গাটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা আমার কোনো প্রয়োজন নেই। কারণ সীমাদি বা এই হার্ট বা এই কি বলবো বোতল, এরা হচ্ছে তখন অলিখিত মানে বড় বড় ক্রিয়েটার আর কি, মানে তাদের একটা আলাদা করে অধা রয়েছে এরকম আর কি। যাকে তাকে নিয়ে তারা ভিডিও করতো না, তারা বেসিক্যালি ব্লগারদের নিয়ে ভিডিও করতো, আর এদের তিনজনের মধ্যে কিছু হতো এবং এদেরকে যখন কেউ কিছু বলতো তখন তাদের আবার জুনিয়র লোকজন তাদের উত্তর দিয়ে দিত। তাই সীমাদি কখনোই মনে করেনি যে আমার মতো একটা চারানা লোককে কখনো উত্তর দিতে হবে, তাই আমার ভিডিও দেখতো না। কিন্তু ম্যাডাম এসে বারবার থ্রো করতো যে ওর ভিডিও দেখো, ওর ভিডিও দেখো। কেন না? আমাকে ভালোবেসে না, একদমই ভালোবেসে না। ম্যাডাম অ্যাকচুয়ালি তখন ভাবতো যে আমি এগেনস্টে রয়েছি এবং সেক্ষেত্রে আমি নাকি বকম এবং আমাদের হার্ট এদের সঙ্গে মিলে একসঙ্গে প্লটিং করে ভিডিও করছি, এবং ম্যাডাম ভাবতো যে এই প্ল্যানিংয়ের ছক্কাটা আমাকে দিয়ে মারা হতো এবং আমি যেই ছক্কাটা মেরেছি তার এগেনস্টে ম্যাডাম সীমাদিকে কিছু শেখাতো, মানে যে এরম বলো, ওরম বলো, সেরম বলো, এই করো বলে ভিডিও করতে বলতো। এবং সেই জায়গায় সীমাদির একটা মনক্ষুণ্ণতার সৃষ্টি হয়েছে যে যাকে আমি দেখি না, যার ভিডিওর এগেনস্টে আমি ভিডিও করতে চাই না, তবু জোর করে তাকে আমাকে দিয়ে ভিডিও করাবে এবং সব সময় এমন একটা করতো যেন আমি তোতা পাখি, আমাকে শেখাবেন উনি, মানে ডিরেকশান দেবেন উনি, স্ক্রিপ্ট লিখবেন উনি, কাহিনীকার উনি, সমস্ত কিছু উনি, এবং আমাকে আমার চ্যানেল দিকে সেগুলো থ্রো করতে হবে, যেটা সীমাদির পছন্দ হতো না। তারপরে এটাও শুনলাম যে আরও একজন আছে মুখার্জি ম্যাডাম এবং এই যে আমাদের এই মঙ্গলামা, এদের যে ব্যাপারগুলো সেইগুলোতেও ম্যাডাম সীমাদিকে কাজে লাগানোর চেষ্টা করেছিল যে ওদের এগেনস্টে ভিডিও করো তুমি। এবং এমনও হয়েছে মধ্যরাতে উঠে ম্যাডাম বলেছে যে তোমাকে এক্ষুনি লাইভ করতে হবে, এবং সেই সময় সীমাদি একটা সেই চূর্ণিওয়ালা ওড়না পরে ভিডিও করতে শুরু করেন, কারণ তখন অলরেডি তিনি ঘুমিয়ে পড়েছেন, আর তারপরে যদি ভিডিও করতে বলে তাহলে তো ওরকমভাবেই করবে। এবং আমরা অনেকবার দেখেছি যে ম্যাডামের বক্তব্য যে সীমাদি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, সীমাদি ওই জন্য লাইভে আসতে পারছে না, বা সীমাদি রাত জাগতে পারে না তাই রাতে লাইভ করতে পারে না, এরকম অনেক কথা বলে। এবং আমরা দেখেছি সীমাদি এই মঙ্গলামাকে নিয়ে তো ভিডিও করেনি, এবং এই মুখার্জি ম্যাডামকে নিয়ে 2-4 বার ভিডিও করেছে এবং ফাউল ল্যাঙ্গুয়েজও অনেক কিছু বলেছে, কিন্তু সেটা বুঝতে পারলাম যে ম্যাডাম তাকে ইনসিস্ট করেছিল এদের এগেনস্টে ভিডিও করতে, ঠিক আছে, এবং আমার এগেনস্টেও ভিডিও করতে ইনসিস্ট করা হয়েছিল, কিন্তু সীমাদি সেটা পাত্তা দেয়নি। তার মানে বুঝতে পারছো তো যে এদের দুজনের যে অ্যাডজাস্টমেন্ট বা মিল বা বন্ধুত্ব বা ফিলিং যাই বলো, যেটাই ছিল সেটা পুরোটাই বিজনেস প্ল্যান। ম্যাডাম ভেবেছিল যে এ আমার মুখপাত্র হিসেবে সব কিছু থ্রো করবে, আমি যেমন সাজিয়ে গুজিয়ে স্ক্রিপ্ট দেবো বা যা বলবো সেগুলোকেই আমি সীমার থ্রুতে বাইরে মার্কেটে আর কি ভিডিওর আকারে বের করব। তার কারণ কি? কারণ সীমার চ্যানেল অনেক বড় এবং সেক্ষেত্রে সীমার কথাবার্তাগুলো লোকের কাছে খুব সহজে পৌঁছবে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যার উপরে মানে রিভেঞ্জের মেন্টালিটি রয়েছে তাদেরকেও আমি এই সীমার দ্বারা মুখ দিয়ে আর কি ভিডিও করিয়ে ওই রিভেঞ্জটা নিয়ে নেব, মানে ভিডিওর আকারে। কারণ তখন তো ম্যাডাম কোনো ভিডিও করতো না, ম্যাডামের কোনো তখন ভিডিও ছিল না। ম্যাডাম যেটা করতো নর্মালি কমিউনিটি পোস্ট, মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, আর মাঝে মধ্যে লাইভে আসতো। তাহলে ম্যাডাম তো ভিডিও করছে না, অতএব এদেরকে কাজে লাগাতো। এবং তোমরা জানো যে এখানে একটা গ্রুপও সৃষ্টি হয়েছিল, যেই গ্রুপে অনেক লোকজন ছিল। প্রথমে অনেক লোকজন ছিল, পরে আস্তে আস্তে অনেক লোকজন বেরিয়ে গিয়েছিল, মানে অরিজিনালিটি, নেচার,
লয়ার এইসব বুঝে চলে গিয়েছিল। যখনই তুমি কোনো গ্রুপে চলে যাবে, যে কোনো গ্রুপে, তখন তুমি কিন্তু অনেক ক্ষেত্রে বায়াসড হয়ে যাবে এবং তোমার নিজস্বতা, তোমার স্বতন্ত্রতা নষ্ট হয়ে যাবে। কারণ তুমি চাইলেও সেই গ্রুপের যারা রয়েছে মেম্বার, তাদের এগেনস্টে ভিডিও করতে পারবে না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তুমি তোমার মত সবসময় প্রকাশ করতে পারবে না, কারণ আরও 5-10 জনের মেন্টালিটি নিয়ে তোমাকে তারপরে চলতে হবে। আরও একটা জিনিস জানো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে সীমাদির কিন্তু একটা দল গঠন করার মেন্টালিটি অলওয়েজ থাকতো, কারণ ওনার মেন্টালিটি সেটা। তাই উনি দলনেত্রী হওয়ার মানে ক্ষমতা রাখে এবং সেই মেন্টালিটিও রাখে। সেই জায়গায় যদি অন্য কেউ দলনেত্রী হয়ে সীমাদিকে চালিত করে, তাহলে সীমাদি কি চালিত হবে? চালিত হবে না। কিন্তু কখনো কখনো ইমোশনের বশীভূত হয়ে চালিত হবে, কখনো কখনো ভয়ে চালিত হবে, আর কখনো কখনো নিজেদের মধ্যে ক্যাওয়াস যাতে সৃষ্টি না হয় তার জন্য চালিত হবে। আর ঠিক এই সময় একটা প্রবলেম শুরু হয়েছে, কারণ এই যে রিলেশনটা, সেটা কিন্তু একটা সমঝোতার রিলেশন ছিল। কি যে আমি অনেক কাজ আগে ভুলভাল করে রেখেছি এবং আমার এগেনস্টে অনেক কেস কামারি, যেটা টিনুরা করেছিল সীমাদির এগেনস্টে, সেটাও সীমাদি বলল। সেই সব থেকে আমাকে বাঁচানোর জন্য কাকে দরকার? একটা পাওয়ারফুল ওম্যান, যিনি মানে অনেক কিছু জানে, মানে এই আইনি সংক্রান্ত অনেক কিছু জানে। অর্থাৎ আমার যে কোনো এইরকম ধরনের কাজকর্ম থেকে আমাকে রিলিফ পাওয়ানোর জন্য অবশ্যই ম্যাডামের মতো একটা পাওয়ারফুল লোকের দরকার। তার মানে এই যে সীমাদি বারবার বলে আমি ভালোবেসেছিলাম, এক্স্যাক্টলি কি ভালোবেসেছিল? পাওয়ার। হ্যাঁ, এই যে প্রশাসন, আইন, শিক্ষা, এগুলোর যে পাওয়ার ম্যাডামের মধ্যে রয়েছে। নো ডাউট ম্যাডাম শিক্ষিত, ম্যাডাম প্রশাসনের সঙ্গে অনেকভাবে ইনভলভ এবং ম্যাডাম আইন সংক্রান্ত অনেক কিছু জানে বা ওদের সঙ্গে নাড়াঘাটা করে 24 ঘন্টা। তো সেখানে 24 ঘন্টা না, মানে সবসময় নাড়াঘাটা করে। তাহলে ওনার এই নলেজগুলো আছে, যেটা সীমাদি জানতো যে সীমাদির পক্ষে কখনোই এই নলেজ গ্যাদার করা সম্ভব নয়। অথচ উনি এটাও জানতেন যে আমি যদি এক্সট্রিম লেভেলের ভিডিও করি এবং সেক্ষেত্রে কিন্তু এগেনস্ট পার্টি আমার এগেনস্টে কেস করতে পারে, এবং সেটা হয়েছিল। টিনু কিন্তু দুবার কেস করেছিল এবং সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার জন্য সবসময় তো লোক লাগবে, অবশ্যই লয়াররাই আমাদের সেই জায়গা থেকে রিলিফ দেবে। কিন্তু সেই লয়ারের সঙ্গে কি কথা বলতে হয়, কিভাবে বেরোতে হয়, তো সেইগুলো যাতে দিদিভাই করে দেয় খুব সহজে, তার জন্য ম্যাডামের কাছে ওই পাওয়ারের জন্য বশীভূত হয়েছিল আমাদের সীমাদি বলছে এই ভালোবাসাটা অ্যাকচুয়ালি পাওয়ারকে ভালোবাসা, ঠিক আছে। এদিকে ম্যাডাম ভেবেছিল সীমা একটা এমন মুখ যে সীমার একটা ভিউয়ার্স বেশ আছে, ঠিক আছে। খারাপ ভালো মন্দ সীমা যাই হোক, কিন্তু ওর একটা ভিউয়ার্স বেশ আছে, প্রচুর জনগণ ওকে পছন্দ করে, ভালোবাসে বা ওর কথায় মোল্ড হয়, সব থেকে বড় কথা এটা। তো সেই জন্য সেই জায়গাটাও আমাকে ইউটিলাইজ করতে হবে। পরবর্তীকালে দলের মধ্যে তো অনেকজন এসছে, তাদেরকে দিয়ে অনেক কিছু করাতে পেরেছে। কিন্তু এই যে আমাদের সীমাদির মতো ক্যারেক্টার, এ কিছুতেই ওইভাবে বস্ত্রতা স্বীকার করছিল না, মানে সব কিছুতে জি আগে হুজুর, হ্যাঁ হাগ্গে, এইগুলো করছিল না। কারণ সীমাদির তো অরিজিনাল ওই অন্য লোককে বস করার মেন্টালিটি। তাহলে মানে উনি নিজেই বসিং মেন্টালিটি রাখে, তাহলে উনি কি কারোর দ্বারা সেইভাবে বসিং মানে হবে না। তো সেই জন্য এদের দুজনের মধ্যে একটা সমস্যা মাঝে মধ্যে তৈরি হতো। সীমাদি ভাবতো যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি আমার মতো করে চলবো, কারণ আমি যে এই জায়গাটা করেছি পুরোটাই আমার নিজের ক্রেডিটে। আর সেইখানে ম্যাডাম কি করতো যে না, আমি তোমাকে যেরকমভাবে বলবো তুমি সেইভাবে চলো, তাহলে বিপদেও পড়বে না, প্লাস হচ্ছে মানে আমি যেরকম বলছি সেরকমভাবে চললে কি হবে, আমারও মানে ব্যাপারগুলো হয়ে যাবে তোমার দ্বারা, তাহলে ঠিক আছে। তো এই যে কনজুগাল যে রিলেশনটা ছিল, মানে নিজেদের মধ্যে একটা সমঝোতা, এই জায়গায় প্রবলেমটা কখন থেকে বেশি শুরু হলো, যখন দেখা গেল যে ম্যাডাম এই আমাদের খোকার কেসটাতে ঢুকেছে। অবশ্যই সীমাদি প্রথম ম্যাডামকে ইন্ট্রোডিউস করিয়েছিল হচ্ছে তোমার খোকার কেসটাতে, ঠিক আছে। এবার এই খোকার কেসটাতে সীমাদি ইন্ট্রোডিউস কেন করিয়েছিল, যখন আমাদের খোকার প্রবলেম অ্যারাইজ হচ্ছিল আইনি সংক্রান্ত ব্যাপারে, অবশ্যই তোমরা জানো সেই আলুর দমের দ্বারা, এবং বারবার ফল ডাউন হচ্ছিল এবং অনেক পয়সা কড়ি নষ্ট হচ্ছিল। এবং এটা তোমরা জানো যে একটা আমরা কল রেকর্ডিং শুনেছিলাম বোতলের ওখান থেকে, যেখানে আমাদের খোকা বলছে যে অনেক টাকা পয়সা আমার নষ্ট হচ্ছে, কেসে জর্জরিত, প্রচুর টাকা নষ্ট হচ্ছে। তো সেটা মনে হচ্ছে যে সীমাদিও জানতো,
এবং সেই সময় খোকার যখন এরকম অবস্থা, মানে চারিদিকে গেছে গেছে জর্জরিত এবং অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে এবং প্রবলেমে পড়ছে, তখন সীমাদি হচ্ছে খোকাকে কনভিন্স করে এবং এদিকে ম্যাডামকেও কনভিন্স করে যে খোকার সঙ্গে মিলে খোকার প্রবলেমগুলো সলভ করার, মানে আইনত প্রবলেম। এবার ম্যাডাম কিন্তু রাজি হচ্ছিল না, কারণ ম্যাডাম আগেই বলেছিল যে উনি এরকম মানে পরকীয়া বা এরকম মানে কি বলবো ডোমেস্টিক ব্যাপারগুলোতে, মানে যেখানে কি বলবো ডিভোর্স বা এরকম ধরনের স্বামী স্ত্রীর হাজব্যান্ডের যে মামলা, সেগুলোতে উনি কাজ করেন না এবং সেই জন্য উনি কাজ করতে চাইছিলেন না। কিন্তু সীমাদি ফোর্স করছিল যে এই মুহূর্তে আমাদের খোকাকে বাঁচানোর জন্য এবং খোকার ছেলে যাতে খোকার কাছে থাকে তার জন্য তোমাকে এই কেসটাতে নামতে হবে। এই জন্য আমরা শুনেছিলাম ম্যাডাম বারবার বলছিল যে আমি ওই বাচ্চাটার জন্য এই কেসটা নিয়েছিলাম, আমি এই বাচ্চাটার জন্য কেসটা নিয়েছিলাম, বাচ্চাটা যাতে তার বাবার কাছে থাকে তার জন্য। এবং এটাও ঠিক, সীমাদিও স্বীকার করেছে এবং ম্যাডামও বলেছে যদি ম্যাডাম সেই সময় এই খোকার ব্যাপারটা হ্যান্ডেল না করতো তাহলে হয়তো অলরেডি টিনুর কাছে তার বাচ্চা পৌঁছে যেত। তাহলে এই জায়গা থেকে টিনু বাচ্চার জন্য তখন ট্রাই করেছিল। তাহলে আজকের ডেটে আমরা অনেকেই বলেছি এই কথাটা যে ও কোনোদিনই বাচ্চা চায়নি, এটা কিন্তু কথাটা ঠিক নয়, ও চেয়েও ছিল, কিন্তু পরের দিকে ও দেখেছে প্রচুর টাকা ফালতু ওয়েস্টেজ হচ্ছে এবং ওর যে লিগ্যাল অ্যাডভাইজাররা তারা অনেক ফাউল করেছে এবং তাদের কাজ ঠিকঠাক হয়নি, আর তার জন্যই কিন্তু ও পিছিয়ে গেছে, কারণ টাকার পর টাকা আসছে আলটিমেট মানে যাচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না। যাই হোক, এবার সীমাদির কথা থেকে উঠে এলো তখন যদি আমাদের এই ম্যাডাম খোকার কেসটায় না ঢুকতো তাহলে অলরেডি ছেলেটা তার মায়ের কাছে চলে যেত, ঠিক আছে? তো সেই জায়গায় উনি প্রোটেক্ট করেছেন। এবার সীমাদির কি উদ্দেশ্য ছিল এই ম্যাডামের সঙ্গে খোকার ইন্ট্রোডিউস করানো বা কি? প্রথম কথা হচ্ছে তখন খোকার বাবা মা ম্যাডাম সীমাদিকে একটা অন্য পাওয়ার দিয়েছিল, মেয়ের জায়গা দিয়েছিল এবং প্রচুর ভালোবাসা দিয়েছিল যে তুমি আমাদেরকে বাঁচাতে পারো। হ্যাঁ, তো এই জায়গায় সীমাদির একটা বেশ গর্ব অনুভব হচ্ছিল, কারণ হচ্ছে যে আমাকে আর কি সেই লেভেলের ভালোবাসা দিচ্ছে, আমার উপর এতটা ডিপেন্ডেন্ট হচ্ছে, আমার উপর এতটা ট্রাস্ট করছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা, এটা সীমাদি ভেবেছিল যদি খোকা এবং আমাদের ম্যাডামের এই ব্যাপারটা করতে পারে তাহলে সীমাদি এই ব্যাপারগুলো সমস্তটাই জানতে পারবে, কারণ সীমাদির দুজনের মধ্যবর্তী স্থানে রয়েছে এবং দুজনের মধ্যে কি রিলেশন, কি কথা হচ্ছে, মানে রিলেশন মানে ওই লিগাল কি রিলেশন, সেখানে কি কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবটাই কিন্তু সীমাদি জানতে পারবে। আর যখনই সীমাদি জানতে পারবে পুরো সীমাদির পুরো কন্ট্রোলে থাকবে ব্যাপারটা, ঠিক আছে? যেটা কিন্তু আমাদের ম্যাডাম বন্ধ করে দিয়েছিল, কারণ ম্যাডাম খোকার সঙ্গে যোগাযোগ করলেও সীমাদিকে কিন্তু সমস্ত কিছু জানাচ্ছিল না, আইনি ব্যাপারগুলো যে কোথায় কি করছে না করছে হ্যানা তেনা জানাচ্ছিল না। এটা থেকে একটা সীমাদির মনের মধ্যে ক্ষোভ স্বাভাবিক তৈরি হয়েছে যে আমি ম্যাডামের সঙ্গে খোকার ইন্ট্রোডিউস করালাম, আমি এদের দুজন রাজি হচ্ছিল না, তবু দুজনের সঙ্গে আলাপ করে ব্যাপারটা সলভ করার চেষ্টা করলাম, উল্টে আমাকেই ওই দুধের মধ্যে থেকে মাছি হিসেবে বের করে দিয়ে আইনি ব্যাপার কিছুই আমাকে জানানো হচ্ছে না, মানে আমি কিছুই জানতে পারছি না, যদিও আমি এদের মধ্যখানে সংযোগের ব্যাপারটা করেছি। এই জায়গা থেকে একটা ক্ষোভ তৈরি হলো। তারপর ম্যাডাম যেহেতু প্রচুর ওই ডমিনেট করছিল যে এরে করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এর ভিডিও দেখতে হবে, তার ভিডিও দেখতে হবে, ওকে উত্তর দিতে হবে, সে তাকে উত্তর দিতে হবে, তারপরেও বুঝতে পারছো যে তারপরেও হচ্ছে মানে চুপ করে ছিল আমাদের সীমাদি, কিন্তু সীমাদির এটা পছন্দ হচ্ছিল না, কারণ সীমাদি তো নিজেই মানে দলনেত্রী হওয়ার মতো মেন্টালিটি রাখে, আর ওনার মধ্যে আছে সেই পাওয়ারটা। তো সেই জায়গা থেকে স্বাভাবিক অন্যর বশ্যতা ওইভাবে স্বীকারও করতে পারছে না, অথচ তাকে কিছু বলতেও পারছে না, কারণ তিনি মানে সীমাদি যেহেতু নিজে শিক্ষিত নয় এবং প্রশাসনের ঝামেলা এগুলো জানে না, এবং কেস কামারি থানা পুলিশ এগুলো থেকে আমরা সবাই দূরে থাকতে চাই, এবং অতীতে সীমাদি অনেক এরকম ভুল কাজ করেছে যেখান থেকে কেস কামারি হলেও হতে পারে, এবং সীমাদির নামে অলরেডি অনেক কেসও ছিল। তো সেই জন্য সীমাদি ব্যাপারটা থেকে রিলিফ পাওয়ার জন্য ম্যাডামের এই জায়গাটাও মানে কিছু বলতেও পারছিল না ম্যাডামকে ডাইরেক্টলি, একটা তো ভয় ছিল এবং পাওয়ারের হাতটা মাথা থেকে মানে মাথার উপর দিয়ে সরে যাবে এই ভয়টাও ছিল। এই সব কারণে একটা মানে সূক্ষ্ম জায়গা ছিল, কিন্তু নিজেদের মধ্যে একটা মেন্টাল জায়গা থেকে
প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এইবার ম্যাডাম যে ওনাদেরকে গালি দিতে বলতো সেটা কিন্তু অনেকেই তার ভিডিওর মাধ্যমে বলেছে, যে ম্যাডাম কিন্তু বলতে হ্যাঁ ঠিক আছে ধুয়ে দাও, ওকে এই করে দাও, তাকে সেই করে দাও, ওকে এক্ষুনি এই করো সেই করো, এবং হার্টের এগেনস্টে সীমাদিকে অনেক ভিডিও করতে বলেছে। যদিও সীমাদি মনে করে যে হার্টের এগেনস্টে এমনি মানে উনি ওকে পছন্দ করে না, তাই হার্টের এগেনস্টে সীমাদি এমনিও ভিডিও করতো, কিন্তু সীমাদিকে আরও বেশি ইনসিস্ট করতো আমাদের ম্যাডাম যে হ্যাঁ ওকে এই বলো, ওকে তাই বলে এই করো। এবং একটা সময় নাকি কোনো একটা পুলিশ স্টেশনে, যেখানে সীমাদি আগেও বলেছিল যে ম্যাডামের সঙ্গে সে গেছে এবং গিয়ে দেখেছে যে পুলিশ নাকি তার চেয়ার মুছে দিচ্ছে, মানে এতটা পাওয়ার ওনার। তো যাই হোক, এবং সেই পাওয়ারটা লোকের কাছে কিন্তু সীমাদি বলতো, ঠিক আছে, মানে যতটা ম্যাডামের পাওয়ার সেটার থেকেও আরও বাড়িয়ে বুড়িয়ে চুরিয়ে সীমাদি মার্কেটে আরও বলতো যে এই পাওয়ার, ওই পাওয়ার, সেই পাওয়ার। এবং সেখানে একটা কথায় হয়েছিল যেখানে পুলিশ নাকি সীমাদির ভিডিও চালিয়ে মানে বলছে যে এরকম ধরনের বাজে মানে কথা ল্যাঙ্গুয়েজ থ্রো করছো, এই হ্যান ত্যান অমুক তমুক। তখন সেখানে ম্যাডাম বলেছে যে হ্যাঁ ও করছে এগুলো, মানে অন্যদিকের লোকেরাও এইভাবে অ্যাটাক করেছে বলে ও বাধ্য হয়ে করেছে, কিন্তু আর করবে না। এবং সেখানে সীমাদিকে আর কি ওই চোখ টেপাটেপির ব্যাপার হয়েছে, যে স্যারের সামনে বলেছে যে না তুমি আর এরম ধরনের ভিডিও করবে না, বা দেখেছো তো এরমভাবে আর ভিডিও করা যায় না অমুক তমুক। তার মানে বুঝতে পেরেছো, মানে উনি এদিক দিয়ে শিখিয়ে দিচ্ছে যে সেই লেভেলের দাও ঝাটকা, আর এদিকে আবার ওনার সামনে বলছে, যেহেতু আইন প্রশাসনের সামনে, তো সেখানে বলছে এরমভাবে করবে না, ওরম করবে না। এবং তার সাফাই গিয়ে বলছে যেহেতু অপোনেন্ট পার্টি এরম ধরনের ভিডিও করে তাই তার থ্রোব্যাক এরম ছিল। যদি এই কথাটা সত্যি নয়, কারণ সীমাদি এমনি গালি দিয়ে বা স্ল্যাং, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ এরকম ধরনের ভিডিও করতো, এটা আমরা জানি। তারপরে এই যে সীমাদি আর এই ম্যাডামের প্রবলেমটা ঠিক কোন জায়গা থেকে আরও বেশি শুরু হলো, যখন সীমাদি দেখলো যে হার্ট ম্যাডামের লাইভে উঠেছে এবং ম্যাডামের সঙ্গে হার্টের একটা সখ্যতা হয়েছে। মনে আছে কোনো একদিন যেদিনকে হাউমাউ হচ্ছিল, সবাই এসেছিলো আর সেখানে হার্ট এসেছিলো এবং হার্ট বলেছিল যে আমি শুধু ওয়ান ম্যান কথা বলতে চাই, মানে ম্যাডামের সঙ্গে হার্ট এবং হার্টের সঙ্গে ম্যাডাম এই কথা হবে, আর সবাই কিন্তু কথা বললে হবে না। এবং সেই সময় ম্যাডাম কিন্তু সবাইকে রিকোয়েস্ট করেছিল আমি হার্টের কথা শুনতে চাই, তোমরা এখন মানে নামো সবাই আর কি, চুপ করে থাকো। তো সেই জায়গা থেকে ম্যাডামের উপর সীমাদির মানে ক্ষোভটা আরও বেশি প্রকাশ পেল, যে যেই হার্টকে তুমি বলেছিলে যে এমনভাবে ভিডিও করো যেন সেই লেভেলের এক্সাইটেড হয়, এবং তুমি ওর নামে এত কেস কামারি হেনা তেনা করেছিলে, এবং আজকের ডেটে তুমি তার সঙ্গেই হচ্ছে হাত মিলিয়ে নিচ্ছ, তাকেই আবার তোমার লাইভের জায়গা দিচ্ছ, তার সঙ্গেই আবার সমস্ত করছো। আচ্ছা বাই দ্য ওয়ে, ম্যাডামের কিন্তু হার্ট, বোতল বা সীমাদি কেউ কিন্তু পার্সোনাল শত্রু নয়, কারণ ম্যাডাম তাদের তিনজনকে জানতোই না, তাদের অতীতের কারনামাও জানতো না। তাহলে এটা তো ঠিক যে হার্টের সম্বন্ধে ম্যাডাম জানবে কি করে? ম্যাডাম তো এইগুলো দেখে আসেনি, পড়ে আসেনি। হ্যাঁ, ম্যাডাম একটা জিনিস দেখেছিল, যখন নিতাম নিমির ব্যাপারটা হচ্ছিল তখন ঈশানী ম্যাডামের এগেনস্টে ছিল, এবং সেই সময় ঈশানীকে হার্টের লাইভে দেখা গেছে এবং হার্ট ঈশানীদের হয়ে কথা বলেছে। এই জায়গায় একটা ম্যাডাম যখন ওই নিতাম নিমিদের ব্যাপারটা করছিল, তো ঈশানী যেহেতু অ্যান্টি ছিল এবং সেখানে যদি হার্ট তাকে প্রায়োরিটি দেয়, সেই জায়গাতে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি তৈরি হতে পারে। আদারওয়াইজ হার্টের সম্বন্ধে ম্যাডামের জানার কথাই নয়। তাহলে এই ম্যাডামকে হার্টের সম্বন্ধে প্রভোগ কে করেছিল, কে বুঝিয়েছিল? তাহলে নিশ্চয়ই সীমাদি, নাহলে কে জানবে, কি করে জানবে হার্টের সম্বন্ধে? এবং তোমরা আরও জানো যে আরও দুজন আছে যে মানে আর কি ম্যাডামের বাহিনীর মধ্যে, যারা কিন্তু হার্টের এগেনস্টে অনেক তোমার কল রেকর্ড তথ্য ফাঁস করেছিল, এবং যারা হার্টকে তাদের এগেনস্ট ভাবতো, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো এরা তিনজনেই কিন্তু মাইন্ডে ঢুকিয়েছিল ম্যাডামের হার্টের এগেনস্টে, তাই না ম্যাডাম এরকম উত্তক্ত হয়েছিল। নাহলে হার্টের সঙ্গে ম্যাডামের পার্সোনাল কোনো শত্রুতা আছে? নেই তো। তাহলে হার্টকে কেন ম্যাডাম মানে কিছু বলবে, কি কারণে বলবে? তাহলে এরাই মাথায় ইনসিস্ট করেছিল, অবশ্যই সীমাদি আরও দুজন, তার জন্যই হার্টের এগেনস্টে ম্যাডাম চলে গিয়েছিল। তাহলে এটাও বোঝা যাচ্ছে যে শুধু ম্যাডাম কিন্তু সবাইকে চালনা করেনি, এরাও কিন্তু ম্যাডামের মাথায় এই সব পূর্ণি জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছিল, যে হার্ট এই করেছে, হার্ট সেই করেছে, হার্ট অমুক, হার্ট তমুক। তাই জন্য না হার্টের এগেনস্টে ম্যাডাম গিয়েছিল। আজকের যখন হার্টের কথা শুনে ম্যাডাম হার্টের কথা শুনতে রাজি হলো, তখন এদের রাগ হলো কেন? যে আমাদের দিদি ভাই,
কেন হার্টের কথা শুনবে বা হার্টের পরে কথা বলবে? এখানেই তো ভুল। একটা হিউম্যান রাইটস কর্মী, ঠিক আছে, তিনি এখানে কাজ করতে এসেছে এবং তিনি এখানে যেভাবেই যা কাজই করুক তার তো কেউ চরম শত্রু হতে পারে না। হ্যাঁ, তার আগে থাকতে কে মানে শত্রু যাদের এগেনস্টে উনি লড়েছেন, যেমন ধরো মুখার্জি ম্যাডাম বা এই মঙ্গলা, যাই বলো, এদের এগেনস্টে, তো সেই জন্য তারা হতে পারে। কিন্তু ইউটিউবে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কারোর সঙ্গে তো ম্যাডামের কোনো শত্রুতা নেই বা বন্ধুত্ব নেই। অবশ্যই সীমাদির জায়গাটা একটু বেশিই ছিল, তার কারণ সীমাদি তাকে নিয়ে এসেছিল, সেই জায়গা থেকে উনি একটু হয়তো কৃতজ্ঞ ছিলেন। বাদ বাকি কোনো কারোর প্রতি ওনার কেন রাগ হবে বা কেন উনি কারোর এগেনস্টে যাবে এটাও তো বুঝতে হবে। তাহলে সীমাদিরাই এই হার্টের এগেনস্টে তাকে করেছিল, এটাও তো সত্যি। ঠিক আছে, এইবার দেখো এখানে কার দোষ কার গুণ সেটা নয়, হার্ট দোষী কি সীমাদি দোষী কি অন্য কেউ দোষী, ম্যাটারটা সেটা নয়। ম্যাটারটা হচ্ছে হার্টের এগেনস্টে ম্যাডাম কি করে জানবে এত কথা? তাহলে কেউ না কেউ বলেছে, তাহলে এরাও ম্যাডামের মাথার মধ্যে এগুলো ইনজেক্ট করেছে, আবার ম্যাডামও কিছু কিছু ইনজেক্ট করেছে, মানে ভাইস ভার্সা। সবাই সবাইকে এখানে ইউটিলাইজ মেন্টালিটি রেখেছিল, মানে পাওয়ারের, ক্ষমতার, দক্ষতার, ভিডিওতে ম্যানিপুলেট করার সমস্ত কিছু, মানে কারোরটা কারোর লেগেছে, তাই তারা একসঙ্গে একটা রিলেশনে আবদ্ধ হয়েছিল। এইবার যখন দেখলো হার্ট এসেছে তখন সীমাদি আউটবাসটা শুরু হলো যে আচ্ছা, সেটা কিন্তু সীমাদি নিতে পারলো না। না, আমি নিজের থেকে বলছি না, এটা সীমাদি তার লাইভে বলেছে, ঠিক আছে। এবং সেই সময় থেকে তাদের মানসিক দূরত্বটা বাড়লো এবং তখন থেকেই সীমাদি ওই কি বলবো, ওই যে কন্ট্রোলের যে ব্যাপারটা ম্যাডামের, সেই ব্যাপারটা আস্তে আস্তে আলগা করে দিল সীমাদি। আর ম্যাডামের সমস্ত লাইভেও যাচ্ছিল না বা আমরা দেখতে পাচ্ছিলাম না, বা সীমাদি সেইভাবে মানে ম্যাডাম করছিল না, বা ম্যাডামের সেই মানে ম্যাডামের সমস্ত জিনিসটা ওভাবে মানছিল না, এগুলো সবই কিন্তু আমরা বুঝতে পেরেছি তখন থেকে। অ্যাকচুয়ালি গ্যাপটা তখন থেকেই শুরু হয়। আর তারপরে যখন ম্যাডাম হচ্ছে খোকার আর কি লিগাল অ্যাডভাইজার, তাই খোকার সমস্ত জিনিসে উনি বায়াস ছিলেন, কারণ ওনার যেন তেন প্রকারণে খোকাকে সাপোর্ট করতে হবে এবং খোকার কেসটা জিততে হবে। কিন্তু যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে শুরু করলো খোকার কিছু জিনিস দেখে, মানে ভিডিওর মধ্যে কিছু দেখে, এবং সেইগুলো করার পর ম্যাডামের বক্তব্য ছিল যে অন্য কেউ সেই নিয়ে ভিডিও করলেও করতে পারে, বাট সীমাদি করতে পারে না, কারণ সীমাদি ওদের সঙ্গে পার্সোনালি ইনভলভড এবং সীমাদি ওদের সঙ্গে যেহেতু যোগাযোগ রেখেছে, তাই সীমাদি যাই হয়ে যাক সীমাদির ওদের হয়েই ভিডিও করতে হবে। এবার সীমাদি যখনই ওই জিনিসগুলো দেখলো, দেখার পর কিছু কথাগুলো বললো, তখনই কিন্তু হয়ে গেল চক্ষুশূল ম্যাডামের কাছেও খোকার কাছেও। কারণ কি, যে ওই বললাম এক্সপেকটেশন যে তুমি করতে পারো না, তুমি করা মানে লোক কিন্তু সেইভাবে বিশ্বাস করবে। অথচ এইখানে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখতে হয় তাহলে সত্যিটাকে সত্যি বলতে হবে। এবং সেই জায়গায় সীমাদি দেখতে পাচ্ছে যে খোকার মানে ফ্যামিলি থেকেও আসছে যাচ্ছে, চুরির আওয়াজ, নুপুরের আওয়াজ, সিঁদুর কৌটো, কথা বলার আওয়াজ, ফুচকা খাওয়ার আওয়াজ সমস্ত পাওয়া যাচ্ছে। সমস্ত ক্রিয়েটাররা সেগুলো দেখে ভিডিও করছে, সেখানে যদি সীমাদি তার এগেনস্টে কথা বলে ব্যাপারটা কীরকম হবে? তো সীমাদি সেইটা না মেনে সীমাদির যেটা মনে হলো যে ভিউয়ার্সদেরকে সত্যি কথাটা জানানোর দরকার, সেই জায়গায় সীমাদি সেইভাবেই কথাটা বললো। আর সেই জায়গা থেকেই অ্যাকচুয়ালি সম্পর্কটা টোটালি নষ্ট হয়ে গেল, অবশ্যই খোকার সাথেও এবং এদিকে লিগাল অ্যাডভাইজার খোকার তার সাথেও। খোকার বক্তব্য হচ্ছে ওই আমাদের বাড়িতে তুমি আসা যাওয়া করছিলে, আমাদের বাড়িতে সমস্ত কিছু করছিলে, তাই তুমি যখনই তোমার চ্যানেল থেকে কিছু বলবে তখনই কিন্তু মানুষ সেটাকে সত্যি বলে ধরে নেবে। এইটাই হচ্ছে সবথেকে বড় ব্লান্ডার মিস্টেক, মানে আর কি তোমার, যে তুমি এরকম কেন করলে, এটা গেল। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে তুমি হচ্ছে কেন বলবে এইসব কথা? তোমার আমার মধ্যে তো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, তাহলে তুমি কেন বলবে? এই জায়গা থেকে একটা সমস্যা হলো। আর লিগাল অ্যাডভাইজারও বললো যে তুমি বলতে পারো না। এবং আর একটা জিনিস হলো যে সীমাদি ভিউয়ার্সদের মন রক্ষার্থে একদিন না বলে কই খোকাদের বাড়ি চলে গেল, ঠিক আছে। এবং খোকাদের বাড়ি চলে গেল বলে খোকা কিন্তু ভীষণ অফেন্ডেড হলো, কারণ খোকা তখন সীমাদিকে
এক্সপেক্টই করেনি, এবং সেই জায়গা থেকে আবার সমস্যাটা দ্বিগুণ হয়ে গেল যে না বলে কই শুধু ভিউয়ার্সদের কথা রাখতে তুমি আমাদের বাড়িতে এমনি চলে আসবে কেন, না বলে বলে আমাদের তো একটা প্রাইভেসি আছে, সেই প্রাইভেসি ওপেন হয়ে গেল। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো থাকবে, এই যে জিনিসটা বুঝিয়ে দিল সীমাদিও কিন্তু অপমানিত হলো। তারপরেও কিন্তু সীমাদি এই অপমানটা নেওয়ার পরেও মুখ বুঝেছিল, কিন্তু একের পর এক আমাদের খোকা আবারও অপমান শুরু করলো। এবার যখনই এই অপমানটা শুরু করলো তখনই কিন্তু ভিউয়ার্সরা খেপে গেল যে কেন তুমি অপমান করছো, এই জায়গা থেকে সমস্যা ক্রিয়েট হলো। আর এইদিকে খোকার লিগাল অ্যাডভাইজার, যেহেতু খোকার লিগাল অ্যাডভাইজার, তাই তার এগেনস্টে যারা আছে তাদের এগেনস্টেই কথা বলতে শুরু করলো, এবং এই সীমাদির যাওয়াটাকে নিয়েও উনি একটা ভালো চোখে দেখলো না। এবং তারপরে উনি বললেন যে এই জন্যই আমরা ওই 144 করেছিলাম, যাতে তার বাড়িতে কেউ ওরমভাবে না যেতে পারে। তো যাই হোক, সেটা কী হয়েছিল না হয়েছিল আমরা জানি না পুরো ইতিহাসটা, কিন্তু এরকম কথা উনি বলেছেন, এবং এই জায়গা থেকে দাঁড়াটা পুরোপুরি শুরু হলো। তারপরে তো অনেক কিছু গঙ্গা দিয়ে জল বয়ে গেছে, কিন্তু সীমাদি চুপচাপই ছিল। এবং আজকের ডেটে সীমাদি বলছে মুখ খুলবো, কিন্তু পুরো মুখ খুলতে পারছে না, কারণ জানো তো এরা সবাই একসঙ্গে একত্রিত ছিল, এবং সীমাদি এটা স্বীকার করেছে যে আমার ঘেঁটি ওনার হাতে, এবং আরও স্বীকার করেছে আরও অনেকের ঝুঁটি ওনার হাতে, তার জন্য খুলতে পারছে না। এবং সেখানে কেসের গল্পটাও কিন্তু সীমাদি বলল, যদিও সে লাস্টলি বলল যে কেস হলে হবে, আমি আবার কেসের জন্য তোমাদের কাছে হাত পাতবো, কিউআর কোড দেবো, এরম আর কি ইচ্ছা করে বলেছে। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে ফান্ডা, যেই ফান্ডাটা আমি বুঝতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীকালে আবার যদি কিছু বুঝতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটা আপাতত এইটুকুনি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এবং তোমাদের যদি কিছু বক্তব্য থাকে এই কন্টেন্টের উপরে অবশ্যই আমাকে জানাবে। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আমাকে কারেক্ট করে দেবে। তো এখন আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত।